হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি এই স্টাডি প্রো চ্যানেলে আবারও নিয়ে এসেছি জিকে সুপার সিরিজ। জিকে সুপার সিরিজ অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে, আজকে 4th নম্বর ক্লাস। তো তোমরা যদি এই চ্যানেলে কেউ প্রথম এসে থাকো বা আমার ক্লাস প্রথম করছো, তাহলে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। সেখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন কভার করা হয়েছে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা যে জিকে বলে সেকশন রয়েছে, সেটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো জিকেতে তোমাদের একটু ভালো অবগত হওয়া দরকার। তো সেই সব প্রশ্নের সঙ্গে অবগত হওয়ার জন্য আমাদের এই জিকে সুপার সিরিজে আমি অনেক প্রশ্ন কভার করার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো প্রশ্নই অচেনা মনে না হয়। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে বলে দেবো ক্লাসটার সম্বন্ধে, যে আজকে 30টা কোশ্চেন হবে, 30টা এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, যেখানে কোনো কনসেপ্টকে ক্লিয়ার করা হবে না। যদি তোমরা কোনো কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, কোনো কনসেপ্ট বুঝতে চাও, তাহলে আমাদের যে থিওরি ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে নেবে। ঠিক আছে, তো শুরু করি আজকের ক্লাস। রেভলিউশন 2020 বইটি কার লেখা? এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, রেভলিউশন 2020 বইটি কার লেখা? গোপালকৃষ্ণ, চেতন ভগত, সঞ্জয় বারু, কিরণ বেদী। এই 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কী হবে? সঠিকটা হবে চেতন ভগত। যদি তোমরা কেউ চেতন ভগতকে না চিনে থাকো বা চেতন ভগতকে জানো না, তাহলে চেতন ভগতকে অবশ্যই গুগলে সার্চ করে নেবে, সেখান থেকে চেতন ভগত সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, চেতন ভগত আমাদের অনেক কিছু বই লিখেছেন। তো সেখানে একটা রেভলিউশন 2020 বই যেটা খুবই জনপ্রিয় হয়েছে, তো সেটা এই বছর আসতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চেতন ভগত কী লিখেন? রেভলিউশন 2020 বইটি লিখেন। ঠিক আছে, এরপর দ্বিতীয় প্রশ্ন বলছে, ব্যারোমিটার কি আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন, ইভানগেলাস টেরিসলি, না জেমস পালকে, এলিয়াস হপে। এই 4টা অপশন দেওয়া রয়েছে। তো তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ইভানগেলাস টেরিসলি। ঠিক আছে, ব্যারোমিটার কি আবিষ্কার করেন? ইভানগেলাস টেরিসলি। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্ন বলছি, রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? কর্ণাটক, নাকি ঝাড়খণ্ড, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি অরুণাচল প্রদেশ। এই 4টা দেওয়া রয়েছে। ন্যাশনাল পার্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তো ন্যাশনাল পার্কগুলো দেখে যাবে। রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? কর্ণাটক, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, নাকি অরুণাচল প্রদেশ। এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, মনে রাখবে। মেক্সিকো এর মুদ্রার নাম কি? মেক্সিকো এর মুদ্রার নাম কি? ইউরো, নাকি ইয়েন, নাকি ডলার, নাকি পেসো। 4টা অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পেসো। হ্যাঁ, ইম্পর্টেন্ট কি যেগুলো কান্ট্রিগুলো রয়েছে, বড় বড় কান্ট্রিগুলো, সেগুলোর ক্যাপিটাল আর কারেন্সি, হ্যাঁ, রাজধানী আর মুদ্রার নামগুলো তোমাদের জেনে রাখতে হবে। তো এখানে মেক্সিকো একটা ইম্পর্টেন্ট খুবই ডেট বলছি কান্ট্রি, তো সেখানে সেই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। মেক্সিকোর যে মুদ্রাটা, সেটার নাম হচ্ছে পেসো। ঠিক আছে, মনে রাখবে এটা। হ্যাঁ, তারপর ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে নাগরিকদের ভোট দানের বয়স 21 বছর থেকে কমে 18 বছর করা হয়? ভারতীয় সংবিধানে যে প্রথম ছিল, সেখানে 21 বছর অবধি, মানে সব থেকে নিম্ন বয়স যেটা 21 বছর ছিল ভোটদানের, তারপর সেটাকে আরও নামিয়ে 18 বছর করা হয়। সেটা কোন সংশোধনীর মাধ্যমে করা হয় বা কততম সংশোধনী ছিল সেটাও বলতে হবে তোমাদের। তো এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, 47তম, 43তম, 61তম, 58তম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 61তম। 61তম সংশোধনে কি করা হয়? আর 21 বছর বয়স থেকে 18 বছর বয়স করা হয় ভোট দানের অধিকার। এবার ভারতের নেপোলিয়ন বলে কাকে অভিহিত করা হয়, বা ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হয়? প্রশ্ন যেভাবে আসুক, উত্তর কিন্তু একটাই হবে। এখানে স্কন্দগুপ্ত, নাকি সমুদ্রগুপ্ত, নাকি বিনমিশা, নাকি শিশুনাগ। এই 4টা অপশন দেওয়া রয়েছে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, মনে রাখবে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। হ্যাঁ, তারপর দ্বিতীয় তরাইনি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রথম পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে, নাকি দ্বিতীয় পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে, নাকি তৃতীয় পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে, নাকি এদের মধ্যে কেউই নয়? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর বলতে হবে
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, তৃতীয় পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে। হ্যাঁ, তরাইনের যুদ্ধ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ, তো পরীক্ষায় চলে আসে, তো এভাবেই পরীক্ষায় দেয়। তৃতীয় পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে সঠিক উত্তর হবে, তো তোমাদের জেনে রাখা দরকার। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম কে প্রবর্তন করেন? ক্লাইভ, নাকি লর্ড কর্নওয়ালিস, নাকি লর্ড ডালহৌসি, নাকি ব্যান্টিক? এই চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তাহলে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, অপশান বি ইজ রাইট অ্যান্সার। তারপর 9 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, ছোটনাগপুর, মালব, লাদাখ, পামির। এই চারটা অপশন রয়েছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লাদাখ। তাহলে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি হলো? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ। ঠিক আছে। তারপর হিমাচল ডে কোন দিন পালন করা হয়? 17 জুন, 13 জানুয়ারি, 15 এপ্রিল, নাকি 10 অক্টোবর? হ্যাঁ, এইসব দিনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একবার কি হয়েছিল, আমি একটা কম্পিটিটিভ এক্সামে দেখতে পাই যে বিহার ডে কোন দিন পালন করা হয়, তো সেখানে আমি একটু আশ্চর্য হয়ে যাই যে ইম্পর্ট্যান্ট ডেট তো আমার অনেকগুলি কভার ছিল। হ্যাঁ, বেশিরভাগ আমি এগুলি কভার করে যাই যে কোনো এক্সামে, তো সেখানে দেখতে পাই যে বিহার ডে, হ্যাঁ, যেটা আমি তার আগে কোনো জন্য দেখিনি। তো তোমাদের যাতে সেই প্রবলেম ফেস না করতে হয়, তো সেই জন্য আমি এইসব দিনগুলো নিয়ে আসি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো হিমাচল ডে কোন দিন পালন করা হয়? 17 জুন, নাকি 13 জানুয়ারি, নাকি 15 এপ্রিল, নাকি 10 অক্টোবর? তাহলে হিমাচল ডে কবে পালন করা হয়? হিমাচল ডে পালন করা হয় 15 এপ্রিল। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, 15 এপ্রিল হিমাচল ডে পালন করা হয়। কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1605 খ্রিস্টাব্দে, নাকি 1600 খ্রিস্টাব্দে, নাকি 1618 খ্রিস্টাব্দে, নাকি 1656 খ্রিস্টাব্দে? এখানে চারটা অপশন দেওয়া রয়েছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। হ্যাঁ, সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এখানে সিয়াচেন, জেকব 7, তারপর সিনখাবাব, নাকি লাম্বারেট? হ্যাঁ, এই চারটা অপশন দেওয়া রয়েছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সিনখাবাব। হ্যাঁ, অপশান সি ইজ রাইট অ্যান্সার। সিন্ধু নদীর উৎপত্তি হয় সিনখাবাব থেকে। ঠিক আছে, এরপর ভারতীয় সংবিধানের প্রধান কে? 13 নম্বর প্রশ্ন বলছে ভারতের সংবিধানের প্রধান কে? রাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী, নাকি উপরাষ্ট্রপতি, না লোকসভার অধ্যক্ষ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। তাহলে ভারতের সংবিধানের প্রধান কে? ভারতের সংবিধানের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার রয়েছে? বা ভারতের নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে শুধুমাত্র ড্যাশের। তাহলে এখানে কী হবে? রাষ্ট্রপতি, নাকি লোকসভা, না রাজ্যসভা, না পার্লামেন্টে? শুধু কার রয়েছে? শুধু পার্লামেন্টে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। ভারতের নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে শুধু পার্লামেন্টে। ঠিক আছে, মনে রাখবে এটা। হ্যাঁ, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? কমল নারায়ণ সিং, নাকি গোপাল বল্লভ পটনায়ক, নাকি হরিলাল কানিয়া, নাকি দীপক মিশ্রা? হ্যাঁ, প্রথম প্রধানমন্ত্রী বা প্রথম রাষ্ট্রপতি তো সবাই মনে রাখে, তো এইসব কী করছে প্রশ্নগুলো মনে রাখে না। ঠিক আছে, তো এক্সামিনার সেই জন্য সেই প্রশ্নগুলো দিয়ে দেয়। ঠিক আছে, তো তোমাদের এগুলো যদি জেনে রাখো তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? স্বাধীন ভারতের প্রথম বিচারপতি হচ্ছে অপশান সি, হরিলাল কানাইয়া। ঠিক আছে, কানিয়া। তাহলে এটা মনে রাখবে যে স্বাধীন হওয়ার পর যে প্রথম বিচারপতি নির্বাচিত হন, প্রথম বিচারপতি হন, তিনি হচ্ছেন হরিলাল কানাইয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, বৃন্দাবন, মথুরা, কাশী, বারাণসী। কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? বারাণসী। ঠিক আছে, অপশান ডি ইজ রাইট অ্যান্সার। বারাণসীকে মন্দিরের শহর বলা হয়। ঠিক আছে, এবার 17 নম্বর প্রশ্ন বলছে শক্তির একক কি? শক্তির একক ক্যালোরি, নাকি জুল, নাকি নিউটন, নাকি কিলোগ্রাম? এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, তো তোমাদের সঠিকটা বলতে হবে। সঠিকটা কী হবে? সঠিকটা হবে জুল। শক্তির একক কি হচ্ছে? জুল। তারপর বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? এখানে এডওয়ার্ড হুভার, থমাস জেফারি, নাকি জেমস ওয়াট, নাকি নিকোলা টেসলা? এই চারটা অপশন দেওয়া রয়েছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জেমস ওয়াট। ঠিক আছে, মনে রাখবে জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ,
তারপর স্কারভি রোগ কোন ভিটামিন অভাবে হয়, স্কারভি রোগ যেটা অসুখ সেটা কোন ভিটামিনের অভাব হলে সেটা হয়, সেটা এখানে অপশন দেওয়া রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই। এই 4টা অপশান দেওয়া রয়েছে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভিটামিন সি। হ্যাঁ, ভিটামিন সি এর জন্য এই স্কারভি রোগ হয়। হ্যাঁ, তারপর পাকিস্তানের প্রধান নদীর নাম কি? পাকিস্তানের প্রধান নদীর নাম কি? এখানে গিলগিট নদী, কারাম নদী, সিন্ধু নদী, ঝিলাম নদী। এই 4টা অপশান দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সিন্ধু নদী। হ্যাঁ, পাকিস্তানের প্রধান নদী যেটা প্রধান নদী সেটার নাম হচ্ছে সিন্ধু নদী। তাহলে সিন্ধু নদী বেশিরভাগ কী করে পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে খুবই অল্প রয়েছে। তো সেই জন্য সেখানকার প্রধান নদী হচ্ছে কি সিন্ধু নদী। হ্যাঁ, এরপর 21 নম্বর বলছে প্রশ্ন, মিত্র মেলা নামক সমিতি কে গঠন করেন? মিত্র মেলা নামক সমিতি কে গঠন করেন? অরবিন্দ ঘোষ নাকি স্বদেশচন্দ্র বসু নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি বিনায়ক দামোদর সাভারকার? 4টা অপশন দেওয়া রয়েছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বিনায়ক দামোদর সাভারকার। হ্যাঁ, মিত্রমেলা নামক যেটা সমিতি সেটা কে গঠন করেন? বিনায়ক দামোদর সাভারকার। হ্যাঁ, মনে রাখবে এটা। আচ্ছা, কাশ্মীরের আকবর কাকে বলে বা কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সৈয়দ আহমেদ, জয়নাল আবেদিন না সুলেমান নাকি শেখ মুবারক? 4টা অপশন দেওয়া রয়েছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জয়নাল আবেদিন। হ্যাঁ, কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। হ্যাঁ, ভারতে সর্বাধিক পরিমাণ কফি উৎপাদন কোন রাজ্যে হয়? পাঞ্জাব নাকি উড়িষ্যা নাকি কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, কর্ণাটক। ভারতে সর্বাধিক পরিমাণ কফি উৎপাদন কোন রাজ্যে হয়? কর্ণাটক। হ্যাঁ, অর্ধেকের বেশিরভাগই কিন্তু কর্ণাটকই হয়। ঠিক আছে। কোষবিদ্যার জনক কে? স্টানলি, রবার্ট হুক, এডিসন নাকি লুই পাস্তুর? এই 4টা অপশন দেওয়া রয়েছে। তাহলে কোষবিদ্যার জনক কে? কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। হ্যাঁ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনেকবারই দিয়েছে পরীক্ষায়। ঠিক আছে, কোষবিদ্যার জনক কে? কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। হ্যাঁ, মনে রাখবে এটা। আচ্ছা, পঞ্চনদের দেশ কাকে বলে? এখানে পাকিস্তান, বাংলাদেশ, এখানে বাংলাদেশ হবে, পাঞ্জাব, ভারত। তাহলে কি হবে? এখানে কোন অপশানটা সঠিক হবে? সঠিক উত্তর হবে পাঞ্জাব। হ্যাঁ, পঞ্চনদের দেশ যদিও বলা হয়, দেশ দেওয়া আছে, তাহলে দেশেরই নাম হবে, কিন্তু তোমরা যদি এভাবে নির্বাচন করো তাহলে সেটা ভুল হয়ে যাবে। এটা জেনে নাও যে পঞ্চনদের দেশ পাঞ্জাবকে বলা হয়, কোনো বাকি দেশগুলোকে বলা হয় না। ঠিক আছে, তাহলে পঞ্চনদের দেশ কাকে বলে? পঞ্চনদের দেশ বলে পাঞ্জাবকে। হ্যাঁ, মনে রাখবে এটা। আচ্ছা, 1 জুলাই জাতীয় চিকিৎসা দিবস কার সনে পালন করা হয়? ডক্টর আনন্দী গোপাল যোশী নাকি ডক্টর বিধানচন্দ্র রায় নাকি ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নাকি ডক্টর পান্ডা? এই 4টা অপশন দেওয়া রয়েছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডক্টর বিধানচন্দ্র রায়। খুবই ভালো পার্সোনালিটির মানুষ ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তো এ সম্বন্ধে একটু তোমরা গুগলে সার্চ করে নেবে কেন তাকে এই যে চিকিৎসা দিবস স্মরণে পালন করা হয়। ঠিক আছে, তাহলে 1 জুলাই জাতীয় চিকিৎসা দিবস কার স্মরণে পালন করা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে। ঠিক আছে, তারপর কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে থেকে চালু হয়? কলকাতায় যে মেট্রো রেল পরিষেবা রয়েছে সেটা কবে থেকে চালু হয়? 1956 নাকি 1974 নাকি 1984 নাকি 1996? তাহলে কী হবে সঠিক উত্তর? সঠিক হবে 1984। অপশান সি ইজ রাইট অ্যান্সার। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় 1984 সাল থেকে। ঠিক আছে, তারপর কোন বাংলা সাহিত্যিক প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান? যে বাংলা সাহিত্যিক যে একাডেমি রয়েছে, সাহিত্য একাডেমি, যে বাংলা সাহিত্যিক প্রথম পুরস্কার পান তার নাম তোমাদের বলতে হবে। এখানে প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, জীবনানন্দ দাশ। এই 4টা অপশন দেওয়া রয়েছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জীবনানন্দ দাশ। হ্যাঁ, কোন বাংলা সাহিত্যিক প্রথম পুরস্কার পান? জীবনানন্দ দাশ। তাহলে সে এই যে জীবনানন্দ দাশ কোন লিখনের জন্য যে এই সাহিত্য একাডেমি পুরস্কার পান সেটাও ইম্পর্টেন্ট। তো এখানে যেটা বলছি সেটাই তোমরা এখন মনে রাখো, সেটাও নিয়ে আসবো। কোন বাংলা সাহিত্যিক প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান? জীবনানন্দ দাশ। ঠিক আছে, আচ্ছা, বনফুল ছদ্মনাম কোন কবির? হ্যাঁ, ছদ্মনাম থেকে অনেক প্রশ্নই হয় WBP প্রশ্নপত্রে। তো এখানে তোমাদের বলতে হবে যে
বনফুল ছদ্মনাম কোন কবির? রাজশেখর বসু নাকি প্রমথনাথ নাকি বলাইচাঁদ মুখোপাধ্যায় নাকি মোহিতলাল মজুমদার? এই চারটা অপশন দেওয়া হয়েছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। হ্যাঁ, তোমরা ছোটোবেলায় হয়তো পড়েছ বা সেগুলো চর্চার অভাবে সেগুলো মনে নেই, তো যদি এভাবে শুনে রাখি তাহলে এগুলো অটোমেটিক্যালি আমাদের মনে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে বনফুল ছদ্মনাম কোন কবির? বনফুল ছদ্মনাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। হ্যাঁ, তারপর ইডেন গার্ডেন প্রথম এক দিবসীয় ইডেন গার্ডেনে প্রথম এক দিবসীয় ক্রিকেট ম্যাচ কোন কোন দেশের মধ্যে হয়েছিল? হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইডেন গার্ডেন একটা খুবই পুরনো স্টেডিয়াম, তো সেখান থেকে প্রশ্ন হয়ে যায়। তো ইডেন গার্ডেনে প্রথম এক দিবসীয় ক্রিকেট ম্যাচ কোন দেশের মধ্যে হয়েছিল? হ্যাঁ, তো আমাদের বলতে হবে, এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, ভারত বনাম অস্ট্রেলিয়া, ভারত বনাম পাকিস্তান, ভারত বনাম ইংল্যান্ড, ভারত বনাম নিউজিল্যান্ড। এই চারটা অপশন দেওয়া রয়েছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ভারত বনাম পাকিস্তান। হ্যাঁ, ভারত বনাম পাকিস্তান যে ম্যাচটা প্রথম ইডেন গার্ডেনে হয় এক দিবসীয়, সেটা ভারত বনাম পাকিস্তানের মধ্যে হয়। ঠিক আছে, তো এই 30টা প্রশ্ন নিয়ে এসেছি, 30টা প্রশ্ন হয়ে গেল। তো এভাবেই আরও প্রশ্ন নিয়ে আসবো বাকি ক্লাসগুলোতে, তো সেগুলোর জন্য তোমরা ওয়েট করো। আর বলবো, যদি তোমাদের এই ভিডিওটা বা এই ক্লাসটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তারাও বুঝতে পারে যে কী কী ধরনের প্রশ্ন হতে পারে এই আমাদের কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, তো ভালো থেকো, ভালো করে পড়ো। হ্যাঁ, বাই।